নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, প্রতিনিধি এবং আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ইভিএম বন্ধে সকল প্রার্থীর ভাগ্য। এবং এই যে জায়গাটা, এখানে একেবারে সিসিটিভি দেখছে সমস্ত দলের সমস্ত প্রতিনিধিরা যারা এখানে উপস্থিত হয়েছেন। কিন্তু যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে আর 24 ঘন্টাও নেই, একের পর এক যে সমস্ত বিধানসভা, সেই সমস্ত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। এতদিন ধরে যে লড়াই চললো, মানুষের কাছে পৌঁছলো, লোকজন গেল, মানুষ ভোট দিল, এসআইআর ছিল, সিআইএসএফ এলো, প্রচুর কেন্দ্রীয় বাহিনী এলো, বুথকে ঘিরে ফেললো, রাজ্য পুলিশকে বহু দূরে দাঁড় করালো, মানুষ গিয়ে তারা ভোট দিল। মানুষ বলছে ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে দেওয়া হয়েছে। এবং এই এলাকায় শিল্পাঞ্চলের কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ করেনি। যথারীতি বলা যায় যে ভোট শান্তিপূর্ণ। আমরা চলে আসছি একের পর এক বিধানসভা, আসানসোল উত্তর, সেখান থেকে কি তথ্য উঠে আসছে। আসানসোল বিধানসভায় মূলত লড়াই হচ্ছে বিদায়ী মন্ত্রী, বিধায়ক মলয় ঘটক এবং বিজেপির কৃষ্ণেন্দু মুখার্জির সঙ্গে। যে বিষয়টা হচ্ছে, মলয় ঘটক তিনি প্রচার বিমুখ, বক্তব্য কম রাখেন, কাজ কিন্তু তিনি করে গেছেন। এবং ভয়ঙ্কর দুপুরে তীব্র রোদে তাকে দেখা গেছে বিভিন্ন জায়গাতে গিয়ে ছোট ছোট মিটিং করতে এবং মানুষের সাথে কথা বলতে। ভোট তো হয়েছে, যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপি তিনিও কিন্তু মিছিল করেছেন, মিটিং করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। এবং হিসেব যেটা বলছে, সেখান থেকে যে তথ্য উঠে আসছে, সেখানে কিন্তু বিদায়ী মন্ত্রী, বিধায়ক মলয় ঘটক অর্থাৎ শাসক দলের দিকে পাল্লা এখনো পর্যন্ত কিন্তু ঝুলে রয়েছে, অর্থাৎ এগিয়ে রয়েছে। আমরা কখনোই বলতে পারি না কে জিতবে কে হারবে। আমরা কোনো এক্সিট পোলে বিশ্বাসী নয়। একেবারে গ্রাউন্ডে গিয়ে, গলিতে গিয়ে, রাস্তায় গিয়ে, চায়ের দোকানে গিয়ে, রেস্তোরাঁর পাশে গিয়ে যেটুকু জানতে পেরেছি জানাচ্ছি। ভবিষ্যৎ কিন্তু বলবে, ইভিএম যখন খোলা হবে এবং গোনা হবে। আসানসোল উত্তরের যে পরিস্থিতি এই মুহূর্তে, সেখানে কিন্তু যে অবস্থা রয়েছে, অর্থাৎ কিছু ভোট এক পক্ষে সম্পূর্ণভাবে গেছে বলা যেতে পারে, আর কিছু ভোট ডিভাইড হয়েছে এটা বলা যেতে পারে। তবে তৃণমূল এবং বিজেপি ছাড়া যে সমস্ত দলগুলো রয়েছে, তারা খুব একটা ভোট টানতে পারবে বলে মনে হচ্ছে না মানুষের কথাতে। খুব স্বভাবতই বলা যায় উত্তর কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছে। চলে আসছি আসানসোল দক্ষিণ, এখানেও কিন্তু লড়াই যথেষ্ট। অগ্নিমিত্রা পাল, যিনি আগেরবার জিতেছিলেন, আর এবারে প্রার্থী হয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের। মূলত লড়াই এই দুটো জায়গাতে, সিপিএম কিন্তু আছে। এবং এই এলাকায় মূলত লড়াই হচ্ছে, এখানে যে সমস্ত কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো আছে, সেখানে বেকারদের কর্মসংস্থান, তার সঙ্গে রয়েছে বিরোধীদের অভিযোগ, অর্থাৎ বিজেপির অভিযোগ ছিল বালি লুট, নদীর জল সরে যাওয়া, ব্রিজ তৈরি না হওয়া এবং পাম্প হাউস ভেঙে যাওয়া। 51টা গ্রাম জল পাচ্ছে না, এটা বিরোধীরা বলছিল। অবশ্যই জলের সংকট রয়েছে, তার সঙ্গে বেকারের কর্মসংস্থানের একটা ব্যাপার রয়েছে। এবং তাপস ব্যানার্জি একটা ক্যান্ডিডেট, এখনো পর্যন্ত তুলনামূলকভাবে তার ভাবমূর্তি স্বচ্ছ। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে, এখানে শাসক দলের কয়েকটা টিম রয়েছে যারা ঠিকভাবে কাজ করেছে কিনা তা নিয়ে কিন্তু এলাকা মানুষ প্রশ্ন তুলছে। এবং খুব স্বভাবতই বলা যায় এই লড়াইটা প্রচন্ড হাড্ডাহাড্ডি হচ্ছে তাপস বন্দ্যোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালের মধ্যে, অর্থাৎ শাসক দল এবং বিজেপির মধ্যে। কি হবে ভবিষ্যৎ বলবে। আমরা বারবার বলছি, আমাদের বলার ক্ষমতা নেই কে জিতবে কে হারবে। আমরা এক্সিট পোলে বিশ্বাসী নয়, আমরা এক্সাক্ট পোলে বিশ্বাসী। চলে আসছি কুলটি বিধানসভা। কুলটি বিধানসভায় এবার কিন্তু আবার বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক, তিনি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র এবং সম্পূর্ণ কর্পোরেশন এরিয়া তার নখদর্পণে, কোনা কোনা তিনি চেনেন। আবার অপরদিকে ওই এলাকা বিজেপির ছিল অজয় পোদ্দার, যিনি আবারও প্রার্থী, বিদায়ী বিধায়ক। সেক্ষেত্রে কুলটির অনেকটা এলাকা যেটা বলা যায় বিজেপি পরিচালিত, অতএব বিজেপির সেখানে গড় রয়েছে। এবং সেই জায়গায় আসানসোল থেকে সেখানে গিয়ে অভিজিৎ ঘটক প্রার্থী হয়েছেন।
যতদিন ধরে লড়াই চলছিল দেখা গেছে বহু মানুষ তার সঙ্গে ছিল, অপরদিকে অজয় পোদ্দারের সঙ্গেও কিন্তু বহু মানুষ ছিল, বাড়ি বাড়ি গেছেন তারা। বিষয়টা দাঁড়াচ্ছে সেখানকার কিছু তৃণমূলের নেতা রয়েছেন যারা শুরুতে তার মনের দুঃখের কথা বলেছিলেন, পরবর্তীকালে কি হয়েছে তা বলা সম্ভব না, কিন্তু মঞ্চে তাদের দেখা গেছে। যদি সব দিক ঠিকঠাক থাকে, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব না থাকে, মিটে গিয়ে থাকে, তাহলে পরিণাম অন্যরকম হওয়ার কথা। তার কারণ বিগত নির্বাচনে খুব অল্প মার্জিনে কিন্তু এখানের হার জিত হয়েছিল। আর যদি সেসব দ্বন্দ্ব লোক দেখানো হয়ে থাকে, আইওয়াস হয়ে থাকে, তাহলে কিন্তু আবার সেই পুরনো জিনিস ফিরে আসতে পারে। কুলটিতে এমন একটা পরিস্থিতি, সেখানেও কিন্তু কেন্দ্র সরকারের বেশ কিছু কারখানা রয়েছে এবং নতুন বড় প্রজেক্ট আসতে চলছে, যেটা বিধায়ক অজয় পোদ্দার বলছেন। অর্থাৎ সেই জায়গা থেকে যুব সমাজ কোন দিকে ভোট দেবে। তবে এসআইআর কিন্তু একটা ফ্যাক্টর হয়ে আছে। চলে আসছি আমরা বারাবণী বিধানসভায়। দেখুন, খেলা হবে এবং সেই খেলা ফুটবল খেলা হবে। ফুটবল দিয়েই কিন্তু এই সিম্বলটা তৈরি করা হয়েছিল এবং যে কোনো ফুটবল খেলাতে গোলরক্ষকের যে পজিশনটা সেটা খুব মারাত্মক হয়। এই মুহূর্তে আমরা যদি তৃণমূল আর বিজেপি খেলা ধরে নিই, তাহলে এখন রয়েছে কিন্তু আমরা টাই ব্রেকারে। টাই ব্রেকার এমন একটা জায়গা যেখানে গোলরক্ষক যদি সেভ করতে পারে তাকে মানুষ মাথায় তুলে নাচে, আর যদি গোলরক্ষক সেভ না করতে পারে তাহলে কিন্তু মানুষ তার নিন্দা করে। বারাবণীর পরিস্থিতি এই মুহূর্তে যেটা, প্রায় 14 থেকে 17,000 ভোট এবার বেশি পড়েছে। এসআইআর এর কারণে হোক, বাইরে থেকে মানুষ এসে ভোট দিক, অথবা ভোট দিতে পারতো না, অথবা ভোট দিতে যেত না, যে কোনো কারণেই 14 থেকে 17,000 ভোট এবার বারাবণীতে বেশি পড়েছে। কোথায় গেল এই 14 থেকে 17,000 ভোট? এতদিন কেন 14 থেকে 17,000 ভোট পড়তো না, না মানুষ ভোট দিতে যেত না? খুব স্বভাবতই যদি ধরে নেওয়া যায়, এই ভোটকে অর্ধেক করে নেওয়া যায়, তাহলে কিন্তু 14,000 যদি ধরা যায়, সেখানে 7,000 ডিভিশন রয়েছে। এর সঙ্গে বারাবণীতে রয়েছে কর্মসংস্থানের সমস্যা। বাইরের লোক কাজ পায়, এলাকার লোক কাজ পায় না, এমন বলে বিরোধীরা, কিন্তু শাসক দল বলে এলাকার লোক কাজ পায়। একটা বিতর্ক রয়েছে। দ্বিতীয় রয়েছে সেখানকার যে আইএসএফ এর প্রার্থী, সে আবার তৃণমূলের পঞ্চায়েতের সদস্য। সেক্ষেত্রে এবং একটা সমাজের সে দায়িত্ব নিয়ে চলেছে, অর্থাৎ সমাজের ক্ষেত্রে কতটা ভোট কাটবে এবং তৃণমূলের সদস্য হওয়াতে কতটা ভোট সে কেটে নিতে পারবে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে। অপরদিকে বারাবণীতে কিন্তু রাজনৈতিক লড়াইয়ের থেকে ইগোর লড়াইটা বেশি, এবং শুরু থেকেই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই যদি শিল্পাঞ্চলে বলা যায়, সবচেয়ে রাজনৈতিক পারদ চলেছিল বারাবণীতে। সেই জায়গায় গোলরক্ষক কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। মানুষ কিন্তু সেই গোলরক্ষকের দিকে তাকিয়ে আছে এবং সেই গোলরক্ষককে গোল দেওয়ার জন্য বিরোধীরা কিন্তু তৎপর হয়ে আছে। অর্থাৎ বারাবণীতে এই মুহূর্তে পরিস্থিতি বিভিন্ন জায়গা, নুনি থেকে শুরু করে, ইটাপাড়া থেকে শুরু করে, নপাড়া থেকে শুরু করে, চরণপুর থেকে শুরু করে, দোমানি বাজার থেকে শুরু করে, খুশনগর থেকে শুরু করে, একেবারে সরাসরি চলে আসি মাঝিয়ারা থেকে শুরু করে গিরমিটের একটা অংশ, এই প্রত্যন্ত সমস্ত জায়গাগুলো আমরা ঘুরেছি এবং সেখানে দেখা যাচ্ছে শাসক দলের যিনি আসানসোলের মেয়র এবং বিধায়ক বিধান উপাধ্যায়, তিনি বলছেন তিনি ঘরের ছেলে, অর্থাৎ ঘরের ছেলের মতোই তিনি থাকতে চান। এবং বিরোধী যে অরিজিৎ বিজেপির, সেও কিন্তু বলছে সে গ্রামের ছেলে, অর্থাৎ ঘরের ছেলে, গ্রামের ছেলে। উন্নয়ন কোন জায়গাতে রয়েছে? পানীয় জলের সংকট, এবং তার সঙ্গে বেশ কিছু মানুষ বাড়ি পায়নি, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বলছে শাসক দল, বিরোধীরা অবশ্যই তাকে নস্যাৎ করছে। অর্থাৎ এই জায়গা থেকে এই যে 17,000 ভোট এলো বা 14,000 17,000, এর মধ্যে একটা খেলা চলছে এবং সেই ভোটগুলো কোন দিকে গেল। যদি এসআইআর এর জন্য এই সমস্ত মানুষগুলো ভোট দিতে এসেছে বিরক্ত হয়ে, তাহলে বলা যেতে পারে তৃণমূলের পক্ষে এই ভোটগুলো যাবে। আর যদি এরকম হয় যে এই ভোটটা মানুষ দিতে পারতো না বা দিতে যেত না, এবং বারাবণী থানার প্রশাসন, পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী, তাদের তৎপরতায় মানুষ ভোট দিতে পেরেছে, মন খুলে ভোট দিয়েছে, তাহলে এই ভোটটা যাচ্ছে কিন্তু বলা যেতে পারে বিজেপির দিকে। অর্থাৎ বারাবণীর খেলা কিন্তু 14 থেকে 17-এর মধ্যে চলছে। আমরা বারবার বলছি, কে জিতবে কে হারবে আমরা বলতে পারবো না, কিন্তু একটা তথ্য উঠে আসছে। চলে আসছে জামুরিয়া বিধানসভা। এখান থেকে আমরা কেন বলছি, এই যে মনিটর চলছে, এখানে কিন্তু
চোখ দিয়ে বসে আছে সমস্ত দলের এবং সমস্ত যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের প্রতিনিধিরা। জামুরিয়ার ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াচ্ছে, সেখানের প্রার্থী হচ্ছে হরেরাম সিং, বিজন মুখোপাধ্যায় এবং সিপিএমও আছে। খুব স্বভাবতই হরেরাম সিং নিয়ে প্রশ্ন না থাকলেও তার ছেলে প্রেমপাল সিংকে নিয়ে জামুরিয়াতে বিস্তর অভিযোগ রয়েছে। এবং জামুরিয়ায় মূলত যে বিষয়গুলো রয়েছে, একটা হচ্ছে প্রায় 25টা কারখানা রয়েছে, সেখানে কর্মসংস্থান বাইরের লোকেরা নাকি পায়, এলাকার লোক পায় না। জলের সংকট রয়েছে, বলাই হচ্ছে। উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়ন কোথায় মানুষ নাকি খুঁজে পাচ্ছে না। এবং একটা কথা সেখানে চলছে, ডাক্তারের চেম্বারে ভিড় কেমন। ভালো ভালো তৃণমূল নেতাও কিন্তু বিভিন্ন জায়গায় ফোন করে প্রশ্ন করছে, ডাক্তারের চেম্বারে ভিড় কেমন। অর্থাৎ এই যে বিষয়গুলো, আমরা বালানপুর, ইকরা, চাঁদা, দেশের মহান, চুরুলিয়ার কিছু অংশ এবং জামুরিয়ার আরো বিভিন্ন জায়গা, নন্ডি, এই সমস্ত জায়গাগুলো, বাহাদুরপুর ঘুরে আমরা যেটা বুঝতে পেরেছি, এখানে কিন্তু পাল্লা বিজন মুখার্জির দিকে ঝুলে আছে, অর্থাৎ বিজেপির দিকে জামুরিয়ার পাল্লা ঝুলে রয়েছে। কারণ সেখানে সিপিএম এর প্রার্থী যথেষ্ট কঠোর। এবং যেটা বলা হচ্ছে, যে ভোটগুলো এক পক্ষের ভোট, আমরা বলবো না, ভাষায় বলা উচিত না, সেই ভোটগুলো শাসক দলের পক্ষে ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে সুইং করেছে কিছুটা সিপিএম এর দিকে। অর্থাৎ সেই জায়গা থেকে শাসক দলের ভোট বেশ কিছুটা কমেছে। তার সঙ্গে রয়েছে দৌরাত্ম্য। কার দৌরাত্ম্য বারবার নাম বলার প্রয়োজন পড়ে না, মানুষ বলছে, আমরা বলছি না। সেই জায়গা থেকে দেখা যেতে পারে জামুরিয়া কিন্তু ঝুলে রয়েছে বিজেপি বিজন মুখার্জির দিকে। আসছি রানীগঞ্জ। রানীগঞ্জে রয়েছে কালোবরণ মণ্ডল, তিনি হচ্ছেন তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী পার্থ ঘোষ। রানীগঞ্জের ডেমোগ্রাফি বলছে রানীগঞ্জ শহরটা অনেকটাই কিন্তু বিজেপির দিকে ঝুঁকে, এবং বিগত দিনেও তা দেখা গেছিল। গ্রামীণ এলাকা থেকে তাপস বন্দ্যোপাধ্যায় সেখানে জিতেছিলেন, এবং সেই গ্রামীণকে লক্ষ্য করে এবার কিন্তু সেই গ্রামীণ এলাকা থেকে কালোবরণকে দাঁড় করানো হয়েছে। পাল্টা ছাড়েনি বিজেপি, পার্থ ঘোষও কিন্তু গ্রামীণ এলাকার। অর্থাৎ ওই লড়াইটা গ্রামীণেই হবে, জেতা হারার লড়াইটা। সেই জায়গা থেকে খুব একটা সহজ হবে না শাসক দলের জেতা, এমনটা মনে করা হচ্ছে, এলাকার মানুষ বলছে। আমরা বারবার বলছি, আমরা কিন্তু বলছি না, বলছে সাধারণ মানুষ। আমাদের অনুষ্ঠানের নাম তুমি বলবে আমি শুনবো, এতে বলে জনগণ, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ। আমরা যে তথ্য উঠে এলো সেটা আপনাদের শোনালাম। আর বেশিক্ষণ নেই, অপেক্ষা করুন। আর 24 ঘন্টাও লাগবে না, কোন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে, কোন দিকে যাবে এবং কোথায় কত ভোটে জয়লাভ হবে। আমাদের যে তথ্য আপনাদের সামনে রাখলাম, সবটাই যে ঠিক হবে এমন বিষয় নয়, কিন্তু আমরা এক্সিট পোলে বিশ্বাসী নয়, আমরা এক্সাক্ট পোলে বিশ্বাসী। সে কারণেই আমরা গ্রামে গ্রামে, গলিতে গলিতে, রাস্তায়, চা দোকানে, বিভিন্ন জায়গায় বসে এই তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল কতটা মেলে, কতটা মেলে না।